আমি আজকে নারীর প্রতি সহিংসতা নিয়ে কথা বলতে চাই। আমি আপনাদের সামনে একটা তথ্য দিতে চাই, সেটা হলো দৈনিক প্রথম আলোর মে মাসে 2022-এ একটা খবর বেরিয়েছিল। সেখানে বলা হচ্ছে যে নারী শিশুর জন্য নিরাপদ কোনো স্থান নেই, ঘরে বাইরে নির্বিশেষে কন্যা শিশুদের প্রতি সহিংসতা ও যৌন নিপীড়ন বেড়েই যাচ্ছে। কেবল মে মাসেই ধর্ষণের শিকার হয়েছে 84টি, এর মধ্যে 4 জন কিশোরী সহ 10 জন প্রতিবন্ধী ও দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে প্রতিবন্ধী 1 জন কিশোরী ও 2 জন নারী। এখন নারীর প্রতি সহিংসতা এটা এখন একেবারেই ব্যাপকভাবে কিন্তু বেড়েই চলেছে, কমেনি, কমার কোনো আমরা স্ট্যাটিস্টিক্স পাইনি। তাহলে নারী কোথায় নিরাপদ এটা আমাদের চিন্তা করতে হবে, এবং কোথায় সে অ্যাট রিস্ক, নির্যাতনের সে শিকার কোথায় বেশি এটা আমাদের জানতে হবে। এবং এই ব্যাপারে নারীকে দোষ দিলে হবে না। নির্যাতনের শিকার যে হয় সে তো দোষী নয়, তাকে নির্যাতন যে করে তার দোষ দেখতে হবে। এবং আমরা দুটো জিনিস দেখি, একটা হচ্ছে কে অ্যাট রিস্ক। একটা নারী কোথাও গেলে, রাস্তায় গেলে, বাসে চড়লে, স্কুলে যাওয়ার পথে কিছুকে, সেদিন দেখলাম কোথায় কিনতে গেছে জিনিস, তাকে ওখানে ধরে ধর্ষণ করেছে। তাহলে নারী যাবে কোথায়? আর নারীর জন্য আমার মতো একটা বাংলাদেশ, যেটা একটা উন্নতিকামী দেশ, সে 2 বছর পরে সে মিডল ইনকাম কান্ট্রিতে হবে, সেখানে নারী কেন এত রিস্কে থাকবে, নির্যাতনের শিকার হয়ে থাকবে? এই প্রশ্ন কি আমরা নিজেরা করতে পারি না? আমার মনে হয় আজকে সময় এসছে আমরা নিজেদেরকে এই প্রশ্ন বারবার করব। আমরা নারী নির্যাতন নিয়ে যখন কথা বলি বা কিশোরী নির্যাতন নিয়ে কথা বলি, তখন আমাদের যে স্ট্যাটিস্টিক্স আছে সেটা বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স 2011-তে সমীক্ষা করেছে এবং 2015-তেও সমীক্ষা করেছে। আমরা যদি 2015-র সমীক্ষা দেখি, তাহলে প্রায় 43% কিশোরী যারা বিবাহিত তাদের স্বামী দিয়ে সহিংসতার শিকার হচ্ছে। এবং এই সহিংসতার ধরন মারপিট হতে পারে, আর্থিক হতে পারে, সেক্সুয়াল অ্যাবিউজ হতে পারে, নানান ধরনের। এবং সহিংসতার যে ডেফিনেশন, সেই ডেফিনেশনে পড়ে তার মানে কি হচ্ছে, 42 বা 43% তো প্রায় অর্ধেক। মানে 2 জনের মধ্যে 1 জন কিশোরী, বিবাহিতা কিশোরী যদি তার লাইফ টাইমে তার সহিংসতার শিকার হয়, সেই নারীটা কোথায় যাবে বা কোথায় আছে চিন্তা করে দেখেন। আর যারা বিবাহিত নয়, তারা যখন বাইরে যাচ্ছে, পথে যাচ্ছে, তারা সহিংসতার শিকার হচ্ছে, তারা রেপের শিকার হচ্ছে, তারা ধর্ষণের শিকার হচ্ছে পথের মধ্যে। একজন ধর্ষণ নয়, তারা দলবদ্ধ ধর্ষণের শিকার হচ্ছে। তারপরে যদি ওখানে পরিচিত কেউ থাকে, তাকে মেরে ফেলা হচ্ছে। কেন? পরবর্তীতে সে আইডেন্টিফাই করে ফেলবে। মেরে তাকে জমিতে ফেলে দেওয়া হচ্ছে, পানিতে ফেলে দেওয়া হচ্ছে। মানে এটা কি পশু? এটা একটা মানুষ। আমরা ভুলে যাই একটা কিশোরী, একটা নারী যে মানুষ, আমরা কেমন করে ভুলে যাই? কোথায় বাস করছি আমরা? আমাদেরকে নিজেদেরকে প্রশ্ন করতে শিখতে হবে এবং এটা বন্ধ করতে হবে। এটার পরিবর্তন, আমাদের সামাজিক পরিবর্তন দরকার। এবং এটার রেসপন্সিবিলিটি কিন্তু শুধু ওই কিশোরী বা তার বাবা মা না, এটা সম্পূর্ণ পরিবার, সম্পূর্ণ সমাজ, সব বয়সের মানুষ, যত ধরনের গার্জিয়ান আছে একটা কিশোরীর, সব রকম। আমাদের নৈতিক চরিত্রের পরিবর্তনের ভীষণ দরকার আছে। আমি কাকে রেপ করব সেটা আমাকে অ্যালাউ করছে কি না, এটা আমি কোথার থেকে শিখে আসবো? আপনার টেলিভিশনে দেখেন, ধরে নিয়ে আসছে, দলবদ্ধ রেপ করছে, তাকে ধরে নিয়ে আসছে, কিন্তু ধরে আসার পরে কি হচ্ছে আমরা কিন্তু জানতে পারছি না। শাস্তিটা যদি না দেখানো হয়, তাহলে কিন্তু ওই অপরাধ কমবে না কোনো দিন। আপনি বিদেশে দেখেন, আপনি যদি স্পিডে গাড়ি চালান, সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে চলে আসবে যে তুমি স্পিড করেছো, তোমার এই $100 ফাইন। তোমাকে এত ঘন্টার মধ্যে $100 না দিলে তোমার যে ড্রাইভিং লাইসেন্স আছে তার পয়েন্ট কাটা যাবে। এটাই হলো শাস্তি। এখন একটা মানুষ আরেকটা মানুষকে মেরে ফেললো, তার কি শাস্তি হলো আমরা কিন্তু কোথাও জানতে পারি না। ধরা পর্যন্ত জানি, ধরা হলো, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, রিমান্ডে নেওয়া হচ্ছে, কিন্তু তার শাস্তিটা শেষ পর্যন্ত কি হলো সেটা যদি আমরা জনসমক্ষে না দিতে পারি, তাহলে কিন্তু অপরাধ বন্ধ হবে না। এই জিনিসটা আমাদের খেয়াল করতে হবে। কারা রেসপন্সিবল? কেন এত সহিংসতা হবে?
আমি যখন রিসার্চ পেপার প্রেজেন্টেশন করি বা ওরকম ফোরামে করি তখন আমি স্ট্যাটিস্টিক্স দিয়ে করি, কিন্তু আজকে আমি যখন জনসমক্ষে কথা বলছি, যখন সবার কাছে আমি আবেদন করছি, আমি নিবেদন করছি, সেখানে মিষ্টি কথা বললে হবে না। আমাদের এই নির্যাতন বন্ধ করতে হবে, সবার রেসপন্সিবিলিটি এটাকে বন্ধ করা। এটাকে কোনো অবস্থাতেই একটা নারীকে আমরা নির্যাতনের শিকার দেখতে চাই না। একটা তো হলো মারামারি কাটাকাটি নির্যাতনের শিকার, আমি আরেকটা দিক বলবো। আরেকটা দিক হলো একটা নারীকে আমরা 18 বছর আগে বিয়ে দিয়ে দিচ্ছি, এটা একটা নির্যাতন। 18 বছরের আগে তাকে গর্ভবতী হতে বাধ্য করছি, এটা একটা নির্যাতন। গর্ভবতী হওয়ার পরে তাকে অ্যান্টিনেটাল কেয়ারে 4 বার যাওয়া দরকার, তাকে যেতে দিচ্ছি না। তার যে গার্জিয়ান বাড়িতে, সে বলছে আমরা তো, আমাদের 14টা বাচ্চা হয়েছে, আমরা তো কোনোদিন অ্যান্টিনেটাল কেয়ারে হাসপাতালে যাইনি, তোমরা প্রথম বাচ্চাতেই এতবার হাসপাতালে যাবে। এটা বন্ধ করতে হবে। আমরা বিশ্ব স্বাস্থ্য মতে, আমরা ডাক্তারি মতে ওকে অন্তত পক্ষে 4 বার অ্যান্টিনেটাল কেয়ারে ডাক্তারের কাছে গিয়ে পরীক্ষা করতে হবে। না হলে এক্লামশিয়া হবে, খিঁচুনি হবে, না হলে তার ব্লিডিং হবে এবং তাকে মৃত্যুকে বরণ করে নিতে হবে। আরেকটা কি হলো, তার ডেলিভারি কিন্তু বাড়িতে করা যাবে না, ওই দায়কে দিয়ে করা যাবে না। তার ডেলিভারি একটা ক্লিনিক্যাল জায়গাতে করতে হবে, যেখানে একটা ডাক্তার আছে, যেখানে একটা প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি আছে। না হলে এটাকে আমি ডিফাইন করব, নির্যাতনের মধ্যে ডিফাইন হয়ে যাবে। একটা মানুষকে যে ধরনের সেবা দেওয়া দরকার, আমরা যদি সেই সেবাটা ওকে না দেই, তাহলে এটা নির্যাতন বলেই গণ্য করব, আমি করব। এবং আমার মনে হয় আমাদের যারা জনস্বাস্থ্য, যারা ডাক্তার, তারা এটাকে এই নির্যাতনই বলতে হবে, এটা নির্যাতন বলে আমরা গণ্য করব। সুতরাং তাকে স্বাস্থ্যমতো তার ব্যবস্থা দিতে হবে, সেই ব্যবস্থা করেই তার স্বামী, তার বাড়িতে শাশুড়ি, তার যারা গার্জিয়ান আছে, তাদের সবার রেসপন্সিবিলিটি হবে তাকে সেখানে নিয়ে যাওয়া। আমাদের অনেক গল্প বলবো না, অনেক সত্যি ঘটনা আছে যেখানে হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি, বাড়িতেই দায় দিয়ে ডেলিভারি করানো হয়েছে। বাচ্চা ডেলিভারি হলো অনেক কষ্টে, কিন্তু ফুল পড়ছে না, তখন কি হচ্ছে, হয় নাড়ি ধরে টান মারছে, নাড়ি ছিঁড়ে গেল, তারপরে ব্লিডিং হয়ে মা মরে গেল। অথবা নাড়ি ধরে যদি নাও টানে, দয়া করে হাত ঢুকিয়ে খামচি দিয়ে জরায়ুর ভিতর থেকে তার ফুলটাকে টেনে আনা হচ্ছে, তার 10 মিনিট পরে ব্লিডিং হয়ে মাটা মরে গেল, শকে মরে গেল। এইগুলো নির্যাতন। এই নির্যাতন থেকে নারীদের বাঁচাতে হবে এবং এটার এগেইন রেসপন্সিবিলিটি আমি বলবো তার পরিবার, তার যারা গার্জিয়ান। সে তো একটা বাচ্চা মেয়ে, তার বাচ্চা মেয়ের বিয়ে দিয়ে দিয়েছি, তাকে প্রেগনেন্ট হতে বলছি, তাকে ডেলিভারি করাইতে আবার আমি ভালো জায়গায় নিয়ে যাব না, কেন আমি তার জন্য পয়সা খরচ করব না। এগুলো সব নির্যাতনের ডেফিনিশনের মধ্যে পড়ে। তা আমার আবেদন থাকবে, আমার কঠিন নিবেদন থাকবে সবার প্রতি, যারা পরিবারে আছেন, যারা গার্জিয়ান আছেন, যারা বিয়ে দিয়ে দিচ্ছেন, যারা বিয়ে করে কিশোরীকে বাড়িতে নিয়ে আসছেন, তারা দয়া করে তার যেটা প্রাপ্য, তার যে রাইটস, তার যে প্রজনন স্বাস্থ্য রাইটস, সেটা তাকে দিতে হবে। তার লেখাপড়ার রাইটস তাকে দিতে হবে, তার ভালো খাদ্যের রাইটস তাকে দিতে হবে, ভালো সেবার রাইটস তাকে দিতে হবে। না হলে আমরা অপরাধ করব, নির্যাতনের পর্যায়ে আমি পড়ে যাব। নির্যাতনের জন্য যদি কোনো শাস্তি থাকে, তাহলে সেই শাস্তি আমার হওয়া উচিত। এইভাবে আমাদেরকে চিন্তা করতে হবে, আমাদের রেসপন্সিবিলিটি জ্ঞানটা সঠিক থাকতে হবে এবং এটা একটা ন্যায়পরায়ণ মানুষ, ন্যায়পরায়ণ দেশ, ন্যায়পরায়ণ সিস্টেমের একটা বড় অংশ হওয়া উচিত।